কি হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কি হতে চাই অনুষ্ঠানে আপনারা মোটামুটি জেনে গেছেন যে ক্লাস 12 এর পর কি নিয়ে পড়াশোনা করলে ক্যারিয়ার কোন পর্যায়ে পৌঁছতে পারে সেই নিয়ে মূলত আমরা আলোচনা করি। আজকেও ঠিক এরকমই একটা বিষয়, প্রযুক্তি নির্ভর শিক্ষা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই আজকে একটি বিশেষ প্রযুক্তি নির্ভর শিক্ষার ক্যারিয়ার এই বিষয় নিয়ে আলোচনা করার একটা বিশেষ কারণ রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে একটি এক্সপো চলছে, সেটা কবে থেকে শুরু হবে, কি কি আছে, এই বিষয়ে বিস্তারিত আজকে আমরা জানবো। আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, আলাপ করিয়ে দেবো তার সাথে। আমার পাশে রয়েছেন ডক্টর নিধি সিং, রেজিস্টার্ড নিরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এবং তার পাশে রয়েছেন অনন্যা রায়, সিনিয়র ম্যানেজার মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, আপনাকেও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা সরাসরি কোনো কিছু জানতে হলে ফোন করতে পারেন। ফোন নাম্বারটা আমাদের স্ক্রল দিয়ে যাচ্ছে স্ক্রিনের নিচে, একটু দেখে নেবেন এবং অবশ্যই ফোন করে ভলিউমটা মিউট করতে ভুলবেন না। আর এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। চলে আসি আজকের অনুষ্ঠানের বিষয়। ম্যাম, আপনাকে দিয়ে শুরু করছি। প্রযুক্তি নির্ভর শিক্ষা, আমরা জানি যে ক্লাস 12 এর পর সবাই আগে যেটা হতো এমনি কলেজে ভর্তি হচ্ছে বা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করছে, কিন্তু এখন একটা বিশেষ দিকে লক্ষ্য রেখে মানুষ পড়াশোনা করছে যে তারা কি হতে চায়, জীবনে নিজেকে কোন জায়গায় প্রতিষ্ঠিত করতে চায়, তার কর্মক্ষেত্র কোথায় হবে। সেক্ষেত্রে এই প্রযুক্তি নির্ভর শিক্ষার সঙ্গে এবার যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এক্সপো, তো সেই সম্পর্কে একটু জানবো যে কেন দরকার এক্সপো। এক্সপো প্রথমেই বলি, এই যে বছর এই সময়টা যখন ক্লাস 10 and 12 এর রেজাল্ট বেরিয়ে গেছে, সমস্ত অভিভাবক স্টুডেন্টের মধ্যে রেজাল্টস বেরিয়ে গেছে। এখন ওদের মধ্যে যেটা আপনি বললেন কি পড়বো সেই নিয়ে এখন চিন্তা ভাবনা করে স্টুডেন্টরা পড়াশোনা শুরু করে, পড়াশোনা করলো, রেজাল্ট এসে গেছে, এইবার কি করব, কোন কলেজে কোথায় ভর্তি হব। তো এই যে ইস্যুস জন্য স্টুডেন্টের কোথায় যাবে, এতগুলো কলেজ, পশ্চিমবঙ্গ এতগুলো কলেজ, কোথায় যাবে, কি করবে, কত ওয়েবসাইট দেখবে, তার জন্য ডিফারেন্ট অর্গানাইজেশন অনেকদিন থেকেই ডিফারেন্ট এক্সপো অ্যারেঞ্জ করছে। জেআইএস গ্রুপ থেকে আমরা জেআইএস এডুকেশন এক্সপো লাস্ট ইয়ার থেকে শুরু করেছি, আর এই বছর আমরা আরও বড় মানে ম্যাগনিটিউড এটা নিয়ে এসেছি, যেখানে কি হচ্ছে জেআইএস গোষ্ঠীর 39 ইনস্টিটিউশনস আছে অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল, 184 থেকে বেশি আমাদের কোর্স পড়ানো হয়। তো স্টুডেন্ট বা গার্জেন কত জায়গায় যাবে, কত ইনস্টিটিউশনে যাবে, সেই জন্য আমরা একটা প্ল্যাটফর্মে সমস্ত আমাদের জেআইএস গ্রুপে সমস্ত ইনস্টিটিউশনস থাকবে, যেখানে স্টুডেন্টরা আসবেন, গার্জেনরা আসবেন। আমরা সমস্ত স্টুডেন্ট গার্জেনকে ইনভাইট করছি কি আমাদের এখানে আসুক। অ্যান্ড একটা জায়গায় আমরা এইবার যে জেআইএস এডুকেশন এক্সপো, যেটা ধন্যদান অডিটোরিয়ামে হচ্ছে 18 আর 19 তারিখে, কলকাতা এডিশনের কথা বলছি, বাকিটা আমার যে ম্যাডাম আছেন উনি বলবেন। তো কলকাতা এডিশন 18-19 তারিখে যখন ধন্যদান হচ্ছে, ওই প্ল্যাটফর্মে আপনি দুদিনের সমস্ত জেআইএস গ্রুপে কলেজকে পেয়ে যাবেন। অ্যান্ড ওই জায়গায় এসে আপনি 18 তারিখে বা 19 তারিখে এসে সমস্ত ইনস্টিটিউশন ব্যাপারে জানতে পারবেন, কোন কলেজে কোন কোর্স পড়ানো হয়, কোন কলেজে পড়ে কোন কোর্স পড়ে ওর ফিউচারটা কীভাবে ডেভেলপ করবে। তো এইটাই হচ্ছে এক্সপো মেন উদ্দেশ্য। মোটামুটি এক কথায় বলা যেতে পারে যে একটা মেলার মতন, একদমই তাই। একেবারে স্টুডেন্ট তার অভিভাবক প্রত্যেকে এসে সরাসরি দেখে নিতে পারবে যে কি কি পড়ানো, ফিউচার ওরা কি রেডি, ওটা মানে উদ্দেশ্য একটাই যে একই জায়গায় এসে তারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। ম্যাম, আপনার কাছে আসবো যে এটা ম্যাম বললেন যে কলকাতাতে হচ্ছে এবং তার পাশাপাশি আরো অনেক জায়গায় হচ্ছে। কলকাতাতে কবে হচ্ছে এবং কোথায় কোথায় পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় হচ্ছে? গত বছর থেকে 2024 থেকে আমরা এটা শুরু করেছি, এই অনুষ্ঠানটা, এই যে জেআইএস এক্সপোটা, যেখানে শুধু জেআইএস এর সমস্ত কলেজ থাকছে সেটা যেমন একটা অংশ, জেআইএস এর সমস্ত কলেজগুলো থাকছে, যেমন জেআইএস যেহেতু আমাদের মেডিকেল রয়েছে, ল রয়েছে, ইঞ্জিনিয়ারিং তো আছেই, তাছাড়া ফার্মেসি, ডেন্টাল, ম্যানেজমেন্ট,
হোটেল ম্যানেজমেন্ট, এই যে ভ্যারাইটি অফ কোর্সেসগুলো রয়েছে বিভিন্ন ইনস্টিটিউশনে, সেটা তাদেরকে দুদিন ধরে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকজনেরা একই ছাদের তলায় পেয়ে যাবে, যেটা ধনধান্য অডিটোরিয়ামে হচ্ছে 18 এবং 19শে জুন। এটার সঙ্গেও এই জেআইএস অন্যান্য এক্সপোর থেকে এই এক্সপোটার একটাই ডিফারেন্স রয়েছে, সেখানে হচ্ছে শুধু যে আমরা সবাইকে ডাকছি তাদের কেরিয়ার কাউন্সেলিং করছি সেটাও না, যারা মেধাবী ছাত্রছাত্রী, যারা তাদের যে বোর্ড এক্সামগুলো হয়েছে, সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড বা আইএসসি, ক্লাস 10 অ্যান্ড 12-এর যে বিভিন্ন বোর্ড এক্সামগুলো হয়েছে, তাতে তাদের স্কুল থেকে, প্রত্যেকটা স্কুল থেকে মাধ্যমিকের প্রথম 10 জনকে এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন ডিভিশন অনুযায়ী মানে 5 জন সায়েন্স থেকে, 5 জন আর্টস থেকে, 5 জন কমার্স থেকে, এভাবে 15 জন। তো প্রত্যেকটা স্কুল থেকে আমরা 25 জনকে আলাদা করে ফেলিসিটেশন দিচ্ছি। সবাই তো আসতেই পারে, বিভিন্ন আমাদের যে কাউন্টারগুলো থাকবে সেখানে গিয়ে কেরিয়ার সম্পর্কে জানবেই, কিন্তু যেটা আমরা এক্সট্রা এখানে করছি, যারা খুব ভালো রেজাল্ট করেছে তাদেরকে যারা আরও ভালো করতে পারে সেই জন্য মোটিভেট করা, সেই জন্য তাদেরকে সংবর্ধনা দেওয়া, সেইভাবেও একটা সিরিজ অফ প্রোগ্রাম একটা অডিটোরিয়ামে আমাদের চলতে থাকবে 2 দিন ব্যাপী। এবং এই যে স্কুলগুলোকে আমরা ইনভাইট করেছি এবং ভীষণভাবেই সাড়া পাচ্ছি, যে কারণে গত বছর আমরা 2 দিন রেখেছিলাম, এই বছর আমরা 1 দিন গত বছর আমরা 1 দিন রেখেছিলাম, এই বছর আমরা 2 দিন রাখতে হয়েছে। এত স্কুল আমাদের সঙ্গে আসতে চাইছে, তারা চাইছে তাদের স্টুডেন্টদেরকে আমরা যাতে ফেলিসিটেট করি, সেই কারণে কিন্তু আমাদের 2 দিন ধরে কন্টিনিউয়াসলি সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এই প্রোগ্রামটা চলবে, স্লটে স্লটে স্টুডেন্টরা আসবে, সেইভাবেই আমরা স্কুলগুলোকে বলছি। হ্যাঁ, না, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, দেখুন কলকাতায় সবাইকে বললে তো একটা ডিস্টেন্স ম্যাটার করে, সেখানে কলকাতা, হাওড়া, নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, কিছু কিছু বর্ধমান, হুগলি, এই সমস্ত স্কুলগুলো আসছে। আবার আমরা যেমন নর্থ বেঙ্গলে একটা করছি, নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে করছি, সেখানে শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী আলিপুরদুয়ার, কালিম্পং, আলিপুরদুয়ার, দিনাজপুর, এরা সব আসছে। তাছাড়া আমরা করছি দুর্গাপুরে যেটাতে করছে সেটাতে বর্ধমান ডিস্ট্রিক্টটা পুরো চলে আসছে, ধরুন, হ্যাঁ, আসানসোলের লোকজনরা আসতে পারছে, এই এরিয়াটা, এই বেলটা হচ্ছে। তাছাড়া শিলিগুড়িতে করার পরেও আমরা কালিম্পংয়েও একটা করার আমাদের পরিকল্পনা আছে। পাহাড়ের স্টুডেন্ট যারা রয়েছে, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, তারা যাতে ওই স্থানে এসে, যেহেতু ওই এরিয়াতে খুব ভালো ভালো স্কুলস রয়েছে এবং তাদের অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীরা সেখানে পড়াশুনো করে এবং বোর্ডে তারা খুব ভালো রেজাল্ট করে, তো সেই কারণে সেখানেও আমরা করছি। এছাড়াও আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও করছি, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু কলেজেস আছে, তো সেই কারণে আমরা রাঁচিতে একটা করছি এবং জামশেদপুরে একটা করছি। হ্যাঁ, 6টা করার ইচ্ছা আছে এই বছরটা। এটার মানে উদ্দেশ্য কি? শুধুমাত্র কি স্টুডেন্টরা আসবে, ফেলিসিটেট হবে, জানবে, সেটাই কি, না আরো কিছু আছে? দেখুন, আপনি উদ্দেশ্যে ভাবেই অ্যানালিসিস করতে পারেন। লাস্টবার আমরা 1 দিন করেছিলাম এন্ড 2টো সেন্টার করেছিলাম। আমাদের এত ভিড় হয়েছিল, এত আমাদের কাছে রিকোয়েস্ট এসে ফ্রম ডিফারেন্ট স্কুলস, ডিফারেন্ট স্কুলসে এখন কি স্কুল যেখানে 10 and 12 বাচ্চারা পড়ছে, ওখানে টিচার বা ওখানে হেডমাস্টার, হেডমিস্টার, ওরাও খুব কনসার্ন স্টুডেন্টদের জন্য কি ওরা কোন স্টুডেন্টরা কোন ফিউচারে যেতে চাইছে। আর জেএস মতন গোষ্ঠী যেটা 25 বছর এখানে এডুকেশন সেক্টরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে গেছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, সব জায়গায় আমাদের ইনস্টিটিউশন খুলে গেছে। তো স্কুল টিচাররাও চাইছে কি ওর ছাত্রছাত্রী যে ওখানে মেধাবী ছাত্রছাত্রীরাও একটু ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করুক। তো ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করলেন আরও একটু যদি এটা এক্সপ্যান্ড করা যায়, সেই জন্য আমরা কলকাতাতে 1 দিনই জায়গা 2 দিন করলাম। অ্যান্ড যেটা ম্যাডাম বললেন, আমরা আর 5টা ডিফারেন্ট সেন্টার্সে খুললাম। রাঁচি অ্যান্ড ঝাড়খণ্ড থেকে আমাদের কাছে খুব রিকোয়েস্ট এসেছিলো, কারণ আমাদের প্রচুর স্টুডেন্ট বিহার, ঝাড়খণ্ড থেকেও আসে। তো ওদের ওখান থেকে এক্সপো অ্যাটেন্ড করার জন্য আসার জন্য অনেক একটা এক্সপেন্সেস ব্যাপারটা থাকে। ওদের রিকোয়েস্টে, ওদের এখন অনেকগুলো স্কুল সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে, ওনারা আমাদেরকে ইনভাইট করলেন আপনারা রাঁচিতে এসে করুন, রাঁচি এটা ক্যাপিটাল সিটি, বা জামশেদপুরে এসে করুন, ওখানকার স্টুডেন্টরাও যদি অ্যাক্সেসটা পায়। তো সেই কারণেই এটা এত বড়, নেক্সট বার যদি থাকে আরও তো হতে পারে, আমরা অল ওভার ইন্ডিয়া বেসিসে এক্সপোর্টটা শুরু করে দিতে পারি। আমরা এই আলোচনায় তো থাকবোই, কারণ এডুকেশন ফেয়ার নিয়ে আরো অনেক কিছু জানার আছে, কোথায় কোথায় হচ্ছে, কতজন স্টুডেন্ট আসবেন এবং পরবর্তীকালে কতটা উপকার পেতে পারেন তারা এখান থেকে। তবে একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই শুধু। প্রযুক্তি নির্ভর শিক্ষা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। কি হতে চাই এই অনুষ্ঠানে বিরতিতে যাওয়ার আগে আমরা প্রযুক্তি নির্ভর শিক্ষা নিয়ে যে এক্সপো শুরু হচ্ছে সেটা নিয়ে একটু জানলাম, এরপর বিস্তারিত আলোচনায় যাব। ম্যাম, আপনি যেটা বললেন যে ক্লাস 11-12-এর পাশ করে যাওয়ার পর প্রথম 10 জনকে ফেলিসিটেট করা হবে, তো কলকাতা এবং আরও যে 5টা জায়গায় রয়েছে সেখানে টোটাল কতগুলো স্কুল আসছে এখানে? আমরা কলকাতাতে 350 স্কুল থেকে বেশি আমরা অলরেডি ডেটাটা পেয়ে গেছি, মানে 350 স্কুল শুধু কলকাতা এডিশনেই আসছে। সিমিলারলি আপনার যে শিলিগুড়ি এডিশনে আছে সেখানে 100+ স্কুল অলরেডি ওখানে আমাদের নামটা এসে গেছে। আর যে ডিফারেন্ট সেক্টরস আছে সেখান থেকে নাম আসে, কিন্তু প্রত্যেকটা সেন্টারেই আপনার 100 থেকে বেশি স্কুল পার্টিসিপেট করছে। যারা আসছে তাদেরকে মানে এই সময়টা তো রেজাল্ট পেরিয়ে গেছে, আমরা জানি যে সদ্য অন্যান্য পরীক্ষার রেজাল্টগুলো বেরিয়ে গেছে, তো প্রত্যেকেরই তো একটা চিন্তা ভাবনা থাকে, আগে থাকতে একটা টার্গেট নিয়ে তারা রেডি হয়ে থাকে যে আমরা এই বিষয় নিয়ে পড়বো। তো এখানে এক্সপোতে আলাদা করে কি বোঝানো হয়? এইটা আপনি ঠিক বলেছেন কি প্রত্যেকটা স্টুডেন্টের একটা মিনিমাম একটা ভিতরে থাকে আমি এটা নিয়ে পড়তে যাব, বাট স্টিল এখন তো ওটা 10 and 12 থেকে শুধু বেরিয়েছে, সদ্য বেরিয়েছে, ওদের ওই চিন্তা ভাবনা নেই। প্লাস ওদের গার্জেন, যেটা আমাদের বয়সী যে গার্জেনরা আছে ওদের মধ্যে অনেক গার্জেন ইঞ্জিনিয়ারিংয়ে কী পড়ানো হয় বা মেডিকেলে কী হয়, কী সাবজেক্ট নিয়ে আমি ইঞ্জিনিয়ারিং করতে পারবো বা মেডিকেল করতে পারবো, বা আমার স্টুডেন্টের ফোর্টেটা কোথায় আছে। এই স্টুডেন্ট জেনারেলি আমরা 20 বছর থেকে আমি স্টুডেন্টের কাউন্সেলিং করছি, স্টুডেন্টরা একটা ইঞ্জিনিয়ারিং পড়বো কিন্তু ইঞ্জিনিয়ারিং তো ভ্যালিড কী আছে, সিভিল আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, এখন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, আইওটি, বড় বড় ওয়ার্ডস চলে আসে, কিন্তু স্টুডেন্টের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা নেই কি আমি কী পড়বো। আমি কম্পিউটারে ভালো কম্পিউটার করতে চাইছি, কম্পিউটারে তুমি কী করতে চাইছো, তুমি কোন সেক্টরে যেতে চাইছো, এই অ্যাওয়ারনেসগুলো এখনও স্টুডেন্টদের মধ্যে নেই। স্টুডেন্টরা যখন আমাদের কাছে আসে বা আমাদের এখানে এক্সপার্ট থাকে, স্টুডেন্ট প্লাস একটা যেটা আছে স্টুডেন্টের কত পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছে, ওই পার্সেন্টেজ মার্কসের এই জায়গাটা আসছি যে তাদের কি কি দেখা হয়, তাদের ব্যাকগ্রাউন্ডে কি কি চেক করে আপনারা কিভাবে তাদেরকে প্রসিড করান, এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, অপেক্ষা করছেন, চলে যাবো তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। না, আমরা কোনো রকম শব্দ পাচ্ছি না কিন্তু। হ্যালো, ঠিক আছে, আমরা আবার এই ফোনে আসতে পারি, আমরা আলোচনাটা কন্টিনিউ করে নিই। তো যেটা বলছিলাম, স্টুডেন্টরা কোন পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছে, মেডিকেল পড়ার জন্য একটা আছে কি এই সাবজেক্ট কম্বিনেশন হতে হবে, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এই সাবজেক্ট কম্বিনেশন হতে হবে, ল, হোটেল ম্যানেজমেন্ট, বিবিএ, বিসিএ, এগ্রিকালচারে বিটেকেও আপনি বললাম এতগুলো আছে, এগ্রিকালচার, বায়োমেডিক্যাল, আইটি, ফুড টেকনোলজি, অনেকগুলো সেক্টর আছে। তো
তো কোন সেক্টরে কি পড়া হচ্ছে সেখানে ওই এক্সপার্ট থাকে যেটা বলতে পারবে এই স্টুডেন্টটা এই পার্সেন্টেজ মার্কস পেয়েছে, বা ওর সাথে কথা বলে ওর কোথায় কি ইন্টারেস্ট আছে এই সেক্টর চুজ করলে ভালো হবে। তো সেই বেসিসে 1-to-1 কাউন্সেলিং হয় স্টুডেন্টরা, অ্যাজ বিকজ আমাদের দীর্ঘ যেটা বললাম 25 বছর এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে, তো এতদিন আমরা ভালো কাউন্সেলিং করতে পেরেছি স্টুডেন্টরা ভালো স্যাটিসফাই হয়ে এখানে তারপরে ওরা ডিরেকশন চুজ করছে। প্লাস যদি জেআইএস গ্রুপেই যদি আমি পড়বো ইঞ্জিনিয়ারিং পড়বো কম্পিউটার সায়েন্স, জেআইএস গ্রুপে 10টা ইঞ্জিনিয়ারিং কলেজে করানো হচ্ছে, রুলাতে আছে, গুরু নানক আছে, সুরটেকে আছে, জেআইএস কল্যাণীতে আছে, আসানসোল, কোন কলেজে পড়বো? তো সেই যে চিন্তা ভাবনা, সেই কোথায় কি আছে, ওর ব্যাকগ্রাউন্ডে কি আছে, ওর অনেক স্টুডেন্ট ইংলিশ বেঙ্গলি মিডিয়াম থেকে আসছে, কোন জায়গা থাকলে ভালো হবে, কোথায় কি হোস্টেল ফ্যাসিলিটিস আছে, সব ডিসিশনসগুলো আমরা ওখানে গার্জিয়ানের সাথে বসে ডিসকাস করি। ম্যাম আপনার কাছে আসবো যে আমরা যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে প্রযুক্তি নির্ভর শিক্ষা, তো এই এক্সপোতে এই প্রযুক্তি নির্ভর শিক্ষার জন্য আপনারা কোন কোন বিষয় বা কোন কোন সাবজেক্ট স্টুডেন্টদের সামনে তুলে ধরবেন? দেখুন, আমরা মোটামুটি আমাদের যে অর্গানাইজেশন, যেখানে অলরেডি 39 ইনস্টিটিউশনস আছে, 185 কোর্সেস রয়েছে, তো সমস্ত প্রযুক্তি নির্ভর কোর্সেস আমাদের এখানে রয়েছে। তো যেটা ম্যাডাম একটু আগে বললেন, স্টুডেন্টের কোন দিকে ইন্টারেস্ট, সে আলটিমেটলি হয়তো তার একটা দিকে ইন্টারেস্ট রয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না সে ইন্টারেস্টটা কতখানি হলে সে ওইখানের একদম মূল লক্ষ্যে পৌঁছতে পারবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেই যে প্রপার গাইডেন্সটা, যেটা ধরুন ফোনে দেওয়া সম্ভব হচ্ছে না, বা অনলাইনের মাধ্যমে ওই শুধু ওয়েবসাইট দেখে সব কিছু বোঝা যাচ্ছে না, তখন সে আসবে আমাদের কাছে, ওখানে বসে 1-to-1 কাউন্সেলিং তার গার্জিয়ানকে নিয়ে আসতে পারবে, কোথায় কোন কলেজের কি ফি স্ট্রাকচার, এবং তাছাড়াও সব থেকে বড় কথা যদি ফিনান্সিয়াল ক্রাইসিসও হয়, আমাদের বিভিন্ন রকম স্কলারশিপ স্কিম আছে, জেআইএসের নিজস্ব কিছু স্কলারশিপ স্কিম আছে, যেটা জেআইএস ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে কত পার্সেন্ট পেলে কিভাবে কতটা সেই স্কলারশিপ পাবে, সেই সমস্ত ক্যালকুলেশনটা তার মার্কশিট দেখে সেইখানেই আমরা বলে দিতে পারবো। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বেশ কিছু স্কলারশিপ আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, এবং আরও অন্যান্য স্কলারশিপ এখন বিভিন্ন সংস্থা দিয়ে থাকে, সরকারি এবং বেসরকারি, স্টুডেন্টের পারফরমেন্সের উপর ভিত্তি করে। তো সেইগুলোতে আমরা একদম ডিটেল আলোচনা করব, কি কি ডকুমেন্টস দরকার সেই স্কলারশিপ অ্যাভেল করার জন্য, এবং তার সঙ্গে এই কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট পড়ার পরে তার প্লেসমেন্টটা কোন দিকে যেতে পারে, কোথায় কোথায় আমরা ট্রেনিং দেব, এবং তাকে কিভাবে তৈরি করব, পুরোটা আমরা যতখানি সম্ভব সেখানে বসে 1-to-1 কাউন্সেলিং করব। এবং যদি একটা কলেজের মনে হচ্ছে যে আমার অতটা স্যাটিসফাই করতে পারছে না, আমি সেম সাবজেক্টটা নিয়ে আমার পাশের কলেজের সাথেও একই সঙ্গে আলোচনা করতে পারবো, এবং সেইভাবে আমি আলোচনা করে একটা নির্দিষ্ট ডিসিশনে আসতে পারবো। সেই জন্যই কিন্তু আমাদের জেআইএস এক্সপোটা। মানে প্রাথমিক একটা ইন্ট্রোডিউস বলা যেতে পারে, তারা প্রথমে আসছে এবং চিনছে, সাবজেক্টগুলোকে বুঝতে পারছে, এবং এখন তো পড়াশোনার সঙ্গে সঙ্গে অনেকটা এগিয়ে গেছে, অনেকে হয়তো জানেন না যে আরও কতগুলো উইংস খুলে গেছে। ম্যাম আপনার কাছে আসবো যে গত বছরের একটা অভিজ্ঞতা আপনাদের রয়েছে, এই বছর আপনারা আরও বেশি করে প্রস্তুতি নিয়েছেন, তো এইটার মানে গার্জিয়ানদের ক্ষেত্রে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে কতটা লাভদায়ক হয়? স্টুডেন্টদের দেখুন, জেআইএস এডুকেশন এক্সপো আমরা লাস্ট ইয়ার থেকে শুরু করেছি, এর আগে তো আমরা কলেজগুলোতে কাউন্সেলিং করতাম। এই টাইমটা স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমরা দেখেছি অনেক গার্জিয়ান স্টুডেন্টের খুব ভালো পার্সেন্টেজ আছে, তাও প্যানিক করছেন, কি যেমন আপনারা সবাই জানেন এখন WBJEE রেজাল্ট বেরোয়নি, কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে, স্টুডেন্টের র্যাঙ্ক কি আসবে, কোথায় পড়বো, রেজাল্ট বেরোনোর আগে এত ধৈর্য হারিয়ে ফেলছেন কি আমরা এখন ভর্তি হয়ে যাই কোনো একটা জায়গায়। তো এই যে টেনশন ওদের মধ্যে আছে, কিন্তু ওনারা তো ভিতরে জানে না সিস্টেম কি আছে, শুধু WBJEE র্যাঙ্ক বেরিয়ে যাওয়ার পর একটা কাউন্সেলিং প্রসেস হবে, এই কাউন্সেলিং কি, অনলাইন কাউন্সেলিং হবে, বিষয়টা কি, কিভাবে আমার ছাত্র পাবে, হতে পারে ওনার স্টুডেন্ট খুবই ভালো আছে, র্যাঙ্ক ভালো হয়েছে, ইজিলি উনি পেয়ে যাবেন, কিন্তু তাও উনি যেটা বললাম ধৈর্য রাখতে পারছেন না, কি 12 রেজাল্ট বেরিয়ে গেল, আমার স্টুডেন্ট আর কোথাও ভর্তি হতে পারবে না, সমস্ত কলেজ বন্ধ হয়ে যাবে, অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে, আমি কোথায় অ্যাডমিশন নেব। এক্ষেত্রে ম্যাম একটা যেটা দেখা যায়, মানে প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে তারা হয়তো অপশন প্রথম দিকে যেটা পেলেন তার মধ্যে কোনো একটাতে ভর্তি হয়ে যান, তারপরে অপেক্ষা করেন যে আরও কোন কোন জায়গায় কোন কোন অপশনস তাদের জন্য খোলা রয়েছে, এইটা কতটা ঠিক? এটা তো একদমই ঠিক নয়, কেন কি যেটা আমি বললাম, আমি ধৈর্য হারিয়ে ফেললাম, আমি কোনো একটা জায়গায় গিয়ে ভর্তি হয়ে গেলাম, আমার স্টুডেন্ট আমি জানি কি আমি
এই কলেজে এই সাপোজ কম্পিউটার সায়েন্স পড়বো, আমি নরলাতে পড়বো, আমার চিন্তা আছে, কিন্তু আমি ভাবছি না ওখানে তুমি পাবো না, তো আমি অন্য কোথাও গিয়ে ভর্তি হয়ে গেলাম। ওটা তো এখন WBG কাউন্সিলিং শুরু হয়নি, কাউন্সিলিং শুরু হবে, ওনার রেজাল্ট আসেনি, রেজাল্ট আসবে, কাউন্সিলিংয়ে যাবেন, তারপরে 3 রাউন্ডে আপনার কাউন্সিলিং হবে। আমরা এটা নিয়ে আবার পরে বিভিন্ন টাইম ডিসকাস করে থাকি, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড। তো স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সুযোগ আছে, কিন্তু গার্জেনদেরকে স্টুডেন্টকে একটু পেশেন্স রাখতে হবে। কিন্তু স্টুডেন্টরা গার্জেনরা আমরা দেখছি এখন ক্রমশ পেশেন্স ধীরে 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 হারিয়ে ফেলছেন। তো এই পেশেন্সটা রাখুন আপনারা। WBG রেজাল্ট, যদি আমি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলছি, WBG রেজাল্টে ওয়েট করুন, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে আপনার কাউন্সিলিং প্রসেসে আপনারা আসুন 18 আর 19 তারিখে আমাদের এডুকেশন এক্সপোতে। কাউন্সিলিং কীভাবে প্রসেসে যাবেন, কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, WBG পোর্টালে লগ ইন করবেন, সমস্ত ইনফরমেশন আমরা দিয়ে দেবো। এটা তো WBG হলো। এর বাদে যদি ডিপ্লোমা অ্যাডমিনিস্ট্রেশন 10th-এর পরে, 10th-এর বাচ্চারা অনেক ডাইরেক্টলি 12th না করে ডাইরেক্টলি টেকনিক্যাল লাইনে যেতে চায়, ওরা ডিপ্লোমা কোর্স করে পলিটেকনিকের জন্য জেক্সপো এখন ফর্ম ফিল আপ হয়েছে, ওর এক্সাম হবে, এখন এক্সাম হয়নি, রেজাল্ট আসবে, তারপরে ভর্তি হবে। কিন্তু গার্জেনরা এখন থেকে না আমরা ভর্তি হয়ে যাবো, কারণ সব সিট শেষ হয়ে যাবে, সমস্ত কোথাও সিট শেষ হবে না, সমস্ত আমরা একটা গভর্নমেন্টের আন্ডার সার্ভেলেন্সে সব কলেজগুলো কাজ করে। তো আমরা তো প্রত্যেকটা কলেজেরই একটা আমরা কাউন্সিলিং পদ্ধতি থেকে আমরা স্টুডেন্টকে নিই। তো তারপরে আপনার মেডিকেল আছে, এখন আপনার নিটের রেজাল্ট বেরোয়নি, নিট রেজাল্ট বেরোবে, তারপরে মেডিকেলে ভর্তি হবে। তো এই সমস্ত আপনারা টেনশন নিজে নেবেন না, স্টুডেন্টকে দেখুন। আপনারা আসুন আমাদের এক্সপোতে, আমরা সমস্ত কোয়েরি আপনাদের ক্লিয়ার করে দেবো, তারপরে আপনার ডিসিশন নিয়ে আপনি কোথায় ভর্তি হবেন। ঠিক, আমরা এই আলোচনা চালিয়ে যাব, তবে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে, কারণ এই সময়টা এত টেনশন চলে, এবং বিশেষ করে ভর্তি হওয়া নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিক ধৈর্য ধরে রাখাটা সত্যিই মুশকিলের। তবে একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো
প্রযুক্তি নির্ভর শিক্ষা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কি হতে চাই এই অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা এক্সপোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, আরও বেশ কিছু বিষয় জানানোর আছে। ম্যাম, আপনার কাছে আসছি যে আমরা কিছু শব্দ শুনেছি, ন্যাক বা NIRF, এগুলো মানে কি এবং কোন কলেজে আছে এবং এগুলো থাকলে কেন স্টুডেন্টরা সেই জায়গায় পড়তে যাবে, এইটা যদি একটু বুঝিয়ে বলেন। ন্যাক হচ্ছে একটা অ্যাক্রেডিটেশন, মানে ধরুন একটা কলেজ হতে গেলে আপনার কিছু অ্যাপ্রুভাল লাগে। অ্যাপ্রুভাল মানে আপনি কলেজটা চালাতে পারছেন এবং আপনার কলেজটি কতটা ভালো, সে ভালোর কোন লেভেলে পৌঁছেছে এই লেভেলটাকে মার্ক করে কিন্তু ন্যাক বা NIRF। NIRF হচ্ছে গভর্নমেন্ট একটা র্যাঙ্কিং করে এবং ন্যাক হচ্ছে অ্যাক্রেডিটেশন দেয়। তো আমাদের JIS গ্রুপের যে কলেজগুলো রয়েছে তার মধ্যে ন্যাক 7টি কলেজ ন্যাক অ্যাক্রেডিটেড রয়েছে, ন্যাক A ইনফ্যাক্ট রয়েছে, এবং একটি কলেজে ন্যাক A+ রয়েছে, যে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটি ন্যাক A+, এবং বাকি যে আদার্স বাকি 6টা কলেজ রয়েছে সেখানে ন্যাক A রয়েছে। তার মানে তার পঠন পাঠন, তার যে স্টুডেন্টের কোয়ালিটি, তার যে স্টুডেন্টরা যে প্লেসমেন্ট পাচ্ছে, সেইগুলো সব কিছু যাচাই করে তবেই কিন্তু সরকার সেই কলেজটিকে একটি ন্যাক A বা A+ বা ন্যাক A++ বা ন্যাক B বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাক্রিডিটেশন দেয়। আর NIRF হচ্ছে আপনার গভর্নমেন্টের র্যাঙ্কিং, যেটা পুরোপুরি কোনো প্রাইভেট অর্গানাইজেশন নয়, গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে বিভিন্ন সার্ভের মাধ্যমে র্যাঙ্কিং দেয়। সেখানেও কিন্তু আমাদের 4টি কলেজ সেই গভর্নমেন্টের র্যাঙ্কিংয়ে NIRF র্যাঙ্কিং অন্তর্ভুক্ত। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাদের ইনস্টিটিউশনগুলোতে শিক্ষাটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়, স্টুডেন্টের বিকাশকে খুবই গুরুত্ব দেওয়া হয়, এবং আমাদের এই স্টুডেন্টরা যাতে প্রথম দিন থেকেই আমরা এই সমস্ত প্রফেশনাল কোর্সগুলো কেন করছি। ম্যাম, এই প্রফেশনাল কোর্সের জায়গাটায় আসছে, আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন দর্শক বন্ধু রয়েছেন, চলে যাবো তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালিকা দেবযানী ম্যাডাম, নমস্কার, শুভ সন্ধ্যা জানাই দুজন ম্যাম, নিধি ম্যাম এবং অনন্যা ম্যাম, আপনাদের নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। আমার প্রশ্ন, আপনাদের JIS বললেন যে এক্সপো, যেটা ওটা টেকনো এক্সপো মেলা টাইপের, ওখান থেকে কি ধরুন বায়োডাটা নিয়ে গিয়ে কোনো ধরুন কে কোন এতে যাবে, ধরুন কোন স্কিমে যাবে, সেগুলো কি করা যাবে? ধরুন কেউ গেল যে বিভিন্ন টেকনোলজি তো বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন আছে, আর আপনাদের আমরা জানি JIS এর খুব নাম করা, আপনাদের বইমেলায় স্টলও হয়, স্টলেও আমি একাধিকবার গেছি, যে ওখান থেকে অনেক কিছু জেনেছি। আমার একটা জানান যে মেলাটা হচ্ছে প্রযুক্তি, ধরুন শুধুমাত্র কি হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক যারা পাস তাদের হবে না, শুধু কি হায়ার সেকেন্ডারি না ডিপ্লোমা টাইপের কোর্স বা অন্য অনেক রকম কোর্স কি আছে, এইগুলো সম্বন্ধে আপনাদের কাছে জানতে চাই ম্যাম। ধন্যবাদ ফোন করার জন্য। ম্যাম, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই আমাদের ডিপ্লোমা কোর্স তো রয়েছেই, যেটা ক্লাস 10 পাশ করার পরে বা মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে ডিপ্লোমা কোর্সে কিন্তু সরাসরি ভর্তি হওয়া যায় এক্সপো বলে একটি এক্সামের মাধ্যমে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই কন্ডাক্ট করে। এবং আমাদের JIS এর একাধিক কলেজে এই পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সেসগুলো রয়েছে, সেখানে তো আসতেই পারে। তাছাড়া ডিপ্লোমা বলতে আমাদের হোটেল ম্যানেজমেন্টেও বেশ কিছু ডিপ্লোমা কোর্স আছে, যেটাও কিন্তু মাধ্যমিকের পরে স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারে। তো এবং ডিগ্রি কোর্স তো রয়েছেই, ডিগ্রি কোর্সগুলো করতে গেলে আপনাকে মিনিমাম 12টা পাস করতেই হবে। মাধ্যমিকের পরে ডিপ্লোমাগুলোই করা যায়, যেটা আমি বললাম। আমি আরেকটু যদি বলি কি এখানে 10 পাস করা স্টুডেন্ট, 12 পাস করা স্টুডেন্ট, ইনফ্যাক্ট গ্র্যাজুয়েশন পাস করা স্টুডেন্টও আসতে পারে। আমাদের JIS ইউনিভার্সিটি আছে, 10th পাস করে যদি স্টুডেন্ট যদি টেকনিক্যাল লাইনে আসতে চায় তাহলে ডিপ্লোমা করবে। 12 পাস করে স্টুডেন্ট যদি আসে তাহলে ইঞ্জিনিয়ারিং যেতে পারে, ও মেডিকেলে যেতে পারে, ফার্মাসিতে যেতে পারে। আর আপনার যদি গ্র্যাজুয়েশন করে আসে তখন ওর লতে যেতে পারে। আর আমাদের MSc আর মাস্টার্স ডিগ্রি তো আছে, MTech এন্ড মাস্টার্স ডিগ্রি আছে। JIS ইউনিভার্সিটিতে BA আছে, হোটেল ম্যানেজমেন্ট আছে, ল আছে, ফার্মাসি আছে। তো ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে। আমাদের মেডিকেল কলেজ থাকবে ওখানে, যেখানে MBBS অ্যান্ড MS অ্যান্ড MD কোর্স পড়ানো হয়। তো 10th পর থেকে গ্র্যাজুয়েশন থেকে আরম্ভ করে তারপরে আমাদের PhD করানো হয়। তো কোনো স্টুডেন্ট যদি JIS সম্পর্কে কোনো ইনফরমেশন নিতে চায় ওরা আসতে পারে। 10th and 12কে আমরা বারবার কেন গুরুত্ব দিচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্ট 10th and 12 থেকে আসবে, অ্যান্ড 10th and 12 স্টুডেন্টদেরকে আমরা ফেলিসিটেশনও করছি। সো আমরা বারবার 10th and 12কে বেশি ফোকাস করছি, বাট এর মানে এটা নয় শুধু 10-12 আসবে। 10-12 ছাড়াও গ্র্যাজুয়েশন করা স্টুডেন্ট বা সাপোজ কেউ রিসার্চ করতে চাইছে, PhD করতে চাইছে, আমাদের PhD রিসার্চ অর্গানাইজেশন আছে, JIS রিসার্চ অর্গানাইজেশন আছে, সেখানে কিভাবে রিসার্চ করতে পারবে,
কিভাবে পিএইচডি এনরোল করতে পারবে, সমস্ত ইনফরমেশন থাকবে। জেএস এডুকেশন এক্সপো মে জেএস এর সমস্ত কলেজ আপনাদের সামনে থাকবে, সেখানে আপনি একটা প্ল্যাটফর্মে সমস্ত কলেজের সমস্ত কোর্স, ফি স্ট্রাকচার সব ইনফরমেশন জেনে যেতে পারবেন। আর শুধু কলেজই নয়, আমাদের কিন্তু স্কুলগুলোও থাকবে। হ্যাঁ, আমাদের জেআইএসের প্রি স্কুল থেকে শুরু করে জেআইএসের কিন্তু বেশ কিছু স্কুলস রয়েছে, নারোলা পাবলিক স্কুল, সিএমএস রয়েছে, ক্যালকাটা ম্যানেজমেন্ট স্কুল, তো এইগুলো কিন্তু আমাদের ওখানে থাকবে। তো যদি কেউ 11-12 অ্যাডমিশনের ব্যাপারে জানতে চায় বা 7, 6, 7, 8, 1, 2 যে কোনো ক্লাসে অ্যাডমিশন, সেইখানেও কিন্তু আমাদের স্কুলের কাউন্টারগুলো জেআইএস এক্সপোতে থাকবে, সুতরাং সবাই আসতে পারে। ম্যাম, যেটা জানতে চাইবো যে এটা আপনি তো বললেন ধনধান্যতে হচ্ছে, কবে থেকে কবে এবং সময়টা যদি একটু বলেন। 18 এবং 19 তারিখে হচ্ছে, 18 এবং 19 জুন 10টা থেকে শুরু হচ্ছে, 5টা অবধি তো থাকবে। ইভেন যদি সেরকমভাবে স্টুডেন্ট আসে, আমরা ওটা 6টা থেকে 7টা অবধিও আমরা কাউন্টার খোলা রাখবো। যদি খুব ভিড় হয়, ডেফিনেটলি হবে, তো আমাদের ফেলিসিটেশনের পার্টটা আমরা 5টা অবধি রাখবো, কিন্তু আমাদের যে স্টলগুলো রয়েছে সেগুলো আমাদের 7টা অবধি খোলা থাকবে। 10টা থেকে 7টা অবধি আমাদের জেআইএস এক্সপোটা হবে। যারা যাবে আর কি, তাদের কিছু এক ধারণা তো আছেই অবশ্যই, যারা পড়তে চাইছে তারা নানান রকম বিষয় সম্পর্কে জানছে, এবং আজকাল তো বাড়িতে বসে কম্পিউটার করলে নেটে সব কিছু জানতে পারছে। কিন্তু তবুও এই মুহূর্তে যদি যারা যাবে তাদের জন্য একটা বলে দেন যে তারা কোন কোন বিষয়গুলো জানার জন্য তারা লিস্ট করে নিয়ে যাবে কিনা, বা তাদের ম্যাম যেটা বলছিলেন যে কার কত মানে এগ্রিগেট নাম্বার অনুযায়ী সে কোন দিকে যেতে পারে, শুধু কি নাম্বার নাকি তার সঙ্গে তার ন্যাকটাকেও দেখা হবে, সেইগুলো সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, মার্কশিটটা নিয়ে এলে খুব ভালো হয়, কেন কি মার্কশিটটা দেখে আমরা যে স্কলারশিপ স্কিমগুলো রয়েছে সেইটার ব্যাপারে আমরা বলতে পারবো যে যেহেতু এত পার্সেন্ট পেয়েছে বা এই সাবজেক্ট কম্বিনেশন আছে, তো আমরা বলবো ক্লাস 12 বা 10 যারা পাস আউট করে যাচ্ছ, ইমিডিয়েটলি কোনো কলেজে অ্যাডমিশনের জন্য অবশ্যই মার্কশিটটা সঙ্গে ক্যারি করো। মার্কশিট তোমাদের যেহেতু জয়েন্টের এখনও রেজাল্ট বেরোয়নি, তাই যদি এর মধ্যে বেরিয়ে যায় তাহলে অবশ্যই জয়েন্টের র্যাঙ্ক কার্ড, জেই মেন্সের অলরেডি র্যাঙ্ক বেরিয়ে গেছে, সুতরাং জেই মেন্সের যদি ইঞ্জিনিয়ারিং যারা পড়বে জেই মেন্সের স্কোর কার্ড নিয়ে আসতে পারে, বা এর মধ্যে যদি আদার্স কোনো এন্ট্রান্স বেরিয়ে যায়, যেহেতু আমাদের সবকটা ইনস্টিটিউশন এবং ইউনিভার্সিটিতে বিভিন্ন এন্ট্রান্সের মাধ্যমেই অ্যাডমিশন হয়, সুতরাং এন্ট্রান্সের মার্কশিট বা স্কোর কার্ড বা র্যাঙ্ক কার্ড যাই থাকুক না কেন, সেটা যেন ওরা সঙ্গে ক্যারি করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে, সেক্ষেত্রে সঠিক গাইডেন্সটা আমরা দিতে পারবো। ম্যাম, আমরা তো অনেকটাই জানলাম, এবার আপনার কাছে একটু বলুন যে যে স্টুডেন্টরা কলেজ বাছবে, আমি এই ইনস্টিটিউটে পড়তে চাই, তাদের কি কি দেখা উচিত ইনস্টিটিউট সম্পর্কে? যেটা আপনি আগেই কোশ্চেন করলেন, এনআইএফ র্যাঙ্কিং, এনবিএ, ন্যাক, এই র্যাঙ্কিং এন্ড অ্যাক্রিডিটেশনটা কেন ইম্পর্টেন্ট, এটা ছাড়া আর কি কেন না, এটাও আমি একটু এক লাইন বলে দিই। যেমন এনআইএফ র্যাঙ্কিং যখন গভর্নমেন্ট আপনাকে র্যাঙ্ক করছে, মানে অনেকগুলো প্যারামিটার দেখে আপনার র্যাঙ্কিং করছে, এডুকেশন, আপনার ফ্যাকাল্টি, ইনফ্রাস্ট্রাকচার, আপনার রিসার্চ, প্লেসমেন্ট সব দেখে আপনাকে র্যাঙ্ক করছে। সেকেন্ড হচ্ছে আপনার ন্যাক অ্যাক্রিডিটেশন যখন আপনার কোনো ইনস্টিটিউট থাকে, अगेन অনেকগুলো প্যারামিটার দেখে করে, কিন্তু এখানে একটা আপনার আরও অ্যাডভান্টেজ আছে। যেমন বিহার আমাদের জানি, বিহারে একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের স্কিম চলে, তো যদি যে ইনস্টিটিউশন ন্যাক অ্যাক্রিডিটেশন আছে বা এনআইএফ র্যাঙ্কিং আছে, ওই স্টুডেন্টরা যদি বিহার থেকে স্টুডেন্টরা আসে, ওরা ওখান থেকে কিন্তু ক্রেডিট কার্ডের লোন খুবই ইজিলি পেয়ে যায় উইথ খুবই কম ইন্টারেস্টে। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমরা যখন এখন চালু হয়ে গেছে, অনেক স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড মাধ্যমে পড়ছে। যখন আপনার ইনস্টিটিউশন ন্যাক, এনআইএফ বা এনবিএ কোর্সগুলো অ্যাক্রিডিটেড থাকবে, তাহলে আপনি অনেকগুলো স্কলার, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে বা আর গভর্নমেন্ট যে অনেকগুলো স্কলারশিপ, সেটা অনেকটাই নির্ভর করে যদি আপনার ইনস্টিটিউশনটা এনবিএ, ন্যাক অ্যান্ড এনআইএফ আছে কিনা। তিনটের মধ্যে কিছুটা হতেই হবে, অ্যান্ড আমাদের ইনস্টিটিউশনসগুলোই তিনটেই আছে। সেকেন্ড হচ্ছে এই বাদ দিয়ে কলেজে ফ্যাকাল্টি কীরকম আছে। যেমন আমি স্টুডেন্ট প্রথমেই যাবে, বিল্ডিং দেখে তো কিছু হবে না, আমাকে তো ওখানে পড়াশোনা করতে হবে। ওখানে কীরকম ফ্যাকাল্টি আছে, কীরকম পড়াশোনা হয়, কীরকম ল্যাব আছে। যেমন আমাদের কলেজগুলোতে অনেকগুলো সেন্টার অফ এক্সিলেন্স ল্যাব আছে, নর্মাল কোর্স বাদ দিয়ে অনেকগুলো বিয়ন্ড কারিকুলাম যখন আমরা ক্লাস করাই, তো ওই সেন্টার অফ এক্সিলেন্স আমরা, যেমন আমাদের আপনার অ্যাপেল ল্যাব আছে, অ্যাপেলে ওখানে মেশিনস আছে, আমাদের ব্লু স্টার থেকে আছে, বস রেক্সরক ল্যাব আছে, আর অনেকগুলো আমি কোম্পানির নাম নিচ্ছি না, স্পেশালাইজ ল্যাব আছে। ইন্ডাস্ট্রি থেকে স্পন্সার ল্যাবগুলোতে যখন স্টুডেন্টরা অনেক মডার্নাইজ ইকুইপমেন্টে কাজ করছে, নর্মাল যে কাজ থেকে অনেক রিসার্চ ওরিয়েন্টেড কাজ ওই রিসার্চ ল্যাব থেকে করা যায়। আদার দ্যান দ্যাট ওই কলেজে কীরকম প্লেসমেন্টস আছে, আমি বলছি না কলেজে আসা মানেই প্লেসমেন্ট পাওয়া, কিন্তু
যখন আমরা 4 বছর একটা স্টুডেন্ট আমাদের কাছে থাকে, 12 জাস্ট পাস করে বাচ্চারা আসে, ওদেরকে টেকনিক্যাল ইনফরমেশন, টেকনিক্যাল নলেজ থেকে দেওয়ার থেকে আদার দ্যান দ্যাট আমরা একটা ওভারঅল ওদের স্টুডেন্টের গ্রুমিংয়ের ব্যবস্থা করি। কারণ 4 বছর পরে যখন ইন্ডাস্ট্রিতে যাবে একটা ফিনিশড প্রোডাক্ট হয়ে বেরোবে, তো কোন কলেজে কীরকম প্লেসমেন্ট আছে, প্লেসমেন্ট রেকর্ড কী আছে সেটা অবশ্যই দেখবেন। কোন কলেজগুলো, আচ্ছা যেটা আপনি বললাম NNF এর NAC, এটা যদি আপনি থাকে তখন অনেকগুলো কোম্পানি কিন্তু আপনার কলেজেই আসবে, সেটা দেখা যায়। তো সবই ইন্টারকানেক্টেড আছে। আপনি অবশ্যই দেখবেন ওখানে ফ্যাকাল্টি কীরকম হচ্ছে, পড়াশোনা কীরকম আছে, আপনার চাইল্ডের ওভারঅল ডেভেলপমেন্ট কীরকম হচ্ছে, অ্যান্ড এই অ্যাক্রিডিটেশন অ্যাফিলিয়েশনস আছে কিনা। ঠিক ম্যাম, এখন যে কোম্পানিরা প্লেসমেন্টের জন্য আসছে বা তারা যে ধরনের স্টুডেন্টদেরকে অ্যাডাপ্ট করছে, তাদের মধ্যে তারা কি কি কোয়ালিটি দেখতে চাইছে? দেখুন, এখন তো শুধুমাত্র পুঁথিগত বিদ্যাটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে না, তার সঙ্গে তার টেকনিক্যাল নলেজ কতটা রয়েছে, সে কতটা স্মার্ট, তো এই সব কিছুই কিন্তু প্যারামিটারটা দেখা হয়। এই জায়গাটা আমরা আসব, মানে এই প্যারামিটারটা কি কি এবং কিভাবে কোম্পানিগুলো তাদের ডেভেলপমেন্টটা দেখতে চায়। তবে তার আগে একটা ছোট্ট বিরতি পর ফিরছি, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কে। প্রযুক্তি নির্ভর শিক্ষা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কি হতে চাই এই অনুষ্ঠানে। বিরতির আগে বেশ খানিকটা আমরা আলোচনা করে এলাম এবং মূলত এই আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে এক্সপো নিয়ে। কি ধরনের ইনফরমেশন এখানে পাওয়া যায় এবং ছাত্রছাত্রীরা এক্সপোতে যাওয়ার আগে কি ধরনের মেন্টাল প্রিপারেশন নিয়ে গেলে তারা আরও বেশি সুবিধাজনক অবস্থায় পড়বেন সেই নিয়ে কথা বলছিলাম। ম্যাম, আপনার কাছে আসবো যে যেটা আপনি বললেন যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, এখন আরও অনেকটাই কিন্তু মানুষজন যে কোম্পানিরা অ্যাডাপ্ট করতে চাইছে তাদের এমপ্লয়ীদের, কি কি দেখতে চাইছেন? এক তো হচ্ছে এডুকেশনাল নলেজ তো সত্যি দরকার, তার সঙ্গে কিন্তু কতটা সে প্রফেশনালিজম আছে সেটা সেটা দেখবে, কতটা সে স্মার্ট হয়েছে এবং মাল্টিটাস্কার খুঁজছে। এখন কোম্পানি খুঁজছে একজন এমপ্লয়িকে দিয়ে আমি 5 রকম কাজ করাবো, তো সেই টেনাসিটিটা আছে কিনা, ভালো সে স্পোকেন ইংলিশ কতটা বলতে পারছে, সে কিভাবে কমিউনিকেট করতে পারছে তার আদার
অন্য বিজনেস অ্যাসোসিয়েটদের সাথেই বলুন বা কলিগদের সাথেই বলুন, সেটাও দেখা হচ্ছে। তো সেটা তো একদিনে কেউ তৈরি হয় না। সেইটা তৈরি করতে গেলে আমাদের এখানে কেন আমাদের স্টুডেন্টরা এত বেশি প্লেসমেন্ট পায়, আমি সেটাও একই সঙ্গে বলছি। বিকজ আমরা কি করি, ডে 1 থেকে কিন্তু স্টুডেন্টদেরকে ওইভাবেই তৈরি করি, সো দ্যাট একদম প্লেসমেন্ট রেডি হয়ে যায়। আজ 3 বছরের শেষে বা 4 বছরের শেষে সে যখন একটা কোম্পানিতে ঢুকবে, সে যখন কোম্পানি কিন্তু তাকে শুধু প্লেসমেন্ট দেবে সেটাই নয়, এবং তার সেখানে যথেষ্ট উন্নতিও হবে, কারণ আমরা সেইভাবেই তৈরি করি। ডে 1 থেকে স্পোকেন ইংলিশের ক্লাস হচ্ছে, পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস হচ্ছে, এত আমাদের যেহেতু নিজস্ব এত অর্গানাইজেশন আছে, ইন্টার কলেজ বিভিন্ন কম্পিটিশন হচ্ছে, সেখানে গ্রুপে গ্রুপে স্টুডেন্টরা একসঙ্গে পার্টিসিপেট করছে। তাতে কি হচ্ছে, গ্রুপ ওয়ার্কটাও তারা শিখে যাচ্ছে কলেজে পড়তে পড়তে, এবং তারা রাত জেগে বিভিন্ন প্রজেক্ট বানাচ্ছে, সো দ্যাট ওই খাটনিটা যেটা চাকরি লেভেলে করতে হবে সেটা কিন্তু তারা কলেজ লেভেল থেকে স্টার্ট করছে, সেই ইউজড টু হয়ে যাচ্ছে টাইমিংটার সঙ্গে। এবং মানে 5 ডেজ কন্টিনিউয়াসলি সকাল 10টার আগের থেকে ক্লাস শুরু হয়, 9:30 থেকে ক্লাস শুরু হয়, 5টা, 5:30, 6টা অবধি ক্লাস চলে, এবং ক্লাসের পরেও বিভিন্ন অ্যাক্টিভিটিস চলে, যে কারণে স্টুডেন্টরা পুরো রেডি হয়ে যায়, যে সেই হিসেবে ওদের প্লেসমেন্ট পেতেও অসুবিধা হয় না, এবং ওদের খুব উন্নতিটাও খুব তাড়াতাড়ি হয় আমাদের যে স্টুডেন্টরা রয়েছে। এটা একটা খুব অ্যাডেড অ্যাডভান্টেজ আমাদের। নিধি ম্যাম, আপনার কাছে জানতে চাইবো যে যারা আসবে এই এক্সপোতে, তারা মাথায় কি রেখে আসা উচিত? মানে অনেকে আছে যে সাবজেক্ট সম্পর্কে অনেকে আবার অনেকে আছে সেরকম সত্যিই কিছু জানে না কিন্তু ভালো রেজাল্ট করেছে। তাদেরকে আপনারা কিভাবে এখানে এই সময় মাত্র 2 দিনের মধ্যে এত স্কুল কি করে কাউন্সেলিং করবেন? এই কোয়েশ্চেনটা যেটা আপনি জিজ্ঞেস করলে খুব জটিল কোয়েশ্চেন। স্টুডেন্ট কেন, যত স্টুডেন্ট তত চিন্তা ভাবনা, তত কেউ স্টুডেন্ট কলেজে আসছে আমি খুব একটা ভালো প্লেসমেন্ট হয়ে যাব, কেউ আসছে কিনা আমি খুব একটা বড় রিসার্চার হয়ে যাব, কেউ কলেজে আসে আমি পড়াশোনা করব কিন্তু আমি ক্রিকেট খুব ভালো, আমি এখানে ক্রিকেট ফ্যাসিলিটি খুব ভালো আছে, আমি এখানে স্পোর্টস ফ্যাসিলিটি পাচ্ছি, এটা করে যাব। কেউ আসে এখানে না, এখানে আমাদের অনেক, যেটা ম্যাডাম বললেন, অনেক অ্যাক্টিভিটিস, অনেক ক্লাবস আছে, তো আমার ওভারঅল গ্রুমিংটা এখানে বেরিয়ে আমার ওই দাদা ওই দিদিটা মানে খুব একটা ভালো জায়গা প্লেস রয়েছে, ভালো গ্রুমড হয়েছে, আমি সেই কারণে আসবো। কেউ আসে আমার বন্ধু ওখানে পড়ছে বলে ওই কারণে আসছে। তো এইটা আমি স্টুডেন্টের চিন্তাভাবনা আপনাকে বললাম, স্টুডেন্টের চিন্তাভাবনা ভ্যারিড থাকে, কিন্তু গার্জেন একটা চিন্তাভাবনা। আমার স্টুডেন্ট যখন একটা কলেজে ঢুকলো, 4 বছর পরে বা 5 বছর যে ডিউরেশনের পরে যখন ও বেরো, একটা সাকসেসফুল প্রফেশনাল হয়ে বেরোক। তো আমাদের সেটা কাজ হচ্ছে গার্জেনকেও স্যাটিসফাই করা অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টকেও স্যাটিসফাই করা। অনেক টাইম আমরা দেখেছি একটা স্টুডেন্ট থেকে বেশি গার্জেনের মধ্যে তুই এটা পড়, তোকে এটা পড়তে হবে, ওই যে ফোর্স, এখন পর্যন্ত আমাদের এই যে গার্জেনের এই ফোর্স ব্যাপারটা আছে। তো সমস্ত গার্জেনকে আমি এই রিকোয়েস্ট করবো, আমরা কেন এই কাউন্সিলিং ব্যাপারটা, একটা বাবা মা কাউন্সিলিং করতে পারছে না, কেন একটা ক্যারিয়ার কাউন্সিলের কাছে ওনাকে আসতে হচ্ছে? বিকজ বাবা মার তো একটাই চিন্তা ভাবনা কি আমার স্টুডেন্ট যখন ভর্তি হলো ও বেরোবে একটা ভালো চাকরি বা ভালো প্লেসমেন্ট নিয়ে বেরোবে, কিন্তু স্টুডেন্টেও চাহিদা নাই হতে পারে। আজকালকার স্টুডেন্ট এখন যে জেনজিসকে নিয়ে আমরা ডিল করছি, এদের চিন্তাভাবনা নানা রকম। আমি একটা এন্টারপ্রেনার, আমি চাকরি করব না, আমি নিজে বিজনেস বানাবো, আমি নিজে একটা প্রোডাক্ট ডেভেলপ করব। আর আমাদের এখানে হচ্ছে এখন তো আমাদের অল ওভার ইন্ডিয়াতেও একটা যে মেক ইন ইন্ডিয়া বা মিশন, যে এই সেলফ ডিটারমিনেন্ট যে ব্যাপারগুলো এসছে, ইনোভেশন একটা হয়ে গেছে। এখন স্টুডেন্টের অনেকগুলো ইনোভেশন কাউন্সিল আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলও খুব এটা গভর্নমেন্ট সাপোর্ট করছে। আমাদের এখানে ইনোভেশন কাউন্সিল আছে, ইনোভেশন ক্লাব আছে, যেখানে স্টুডেন্টরা নিজে প্রোডাক্ট বানাচ্ছে। কিছু স্টুডেন্টের চিন্তা ভাবনা আছে না আমি চাকরি করব না, আমি চাকরি দেবো স্টুডেন্টদের। তো স্টুডেন্টের ডিফারেন্ট চিন্তা ভাবনা, কিন্তু গার্জেনদের একই চিন্তা ভাবনা, আমার স্টুডেন্ট আসলেন ভালো জায়গা, একটা ভালো 4 বছর পরে একটা ভালো মানুষ হোক অ্যান্ড ভালো প্লেসমেন্ট পাক বা ভালো একটা জায়গা দাঁড়িয়ে যায়। সমস্ত গার্জেনকে বলবো আপনি কোনো স্টুডেন্টকে ফোর্স করুন না, আপনি আসুন আমাদের সাথে, আপনার স্টুডেন্টের ইন্টারেস্টটাও আমরা জানবো বুঝবো, অ্যান্ড আপনার স্টুডেন্টরাও আপনার যে ইন্টারেস্ট আছে সেটাও জানবো, ক্লাব করে কোনটা বেস্ট পসিবল অপশন হবে সেটা আমরা আপনাদের দেওয়ার ডেফিনেটলি চেষ্টা করবো, সো দ্যাট ওটা গার্জেনও হ্যাপি থাকবেন, অ্যাট দ্য এন্ড স্টুডেন্টরাও হ্যাপি থাকে। ঠিক, আমরা আরও একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরবো আপনাদের সকলকে সাথে নিয়ে, সঙ্গে থাকুন।
চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর অনুষ্ঠানে আমরা আলোচনা করছি প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং তার জন্য যে এক্সপোর আয়োজন করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে। বিরতির আগে অনন্যা ম্যাম আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই যে এক্সপো হতে চলেছে, কলকাতার প্রায় 300 স্কুল এবং যখন জেলা স্তরে যাবে সেখানেও প্রচুর স্কুল থাকবে। সকাল থেকে বিকেল 5টার মধ্যে আপনারা কি করে এত স্টুডেন্টকে সামলাবেন? তাদের জন্য মানে প্রসিডিওরটা কি? তারা গিয়েই প্রথমে কি বসে পড়বে নাকি কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের কাছে যাবে? এবং পার স্টুডেন্টের জন্য আপনারা কতটা করে সময় নির্ধারণ করেছেন? একটা তো আমাদের এই এক্সপোর্ট তো জেআইএস এক্সপোর্ট দুটো পার্ট রয়েছে। একটা তো কাউন্সেলিং পার্ট, যেখানে সবাই আসতে পারবে। সেখানে আমাদের 30টার উপরে কাউন্টার থাকবে, প্রত্যেকটা স্টুডেন্ট কাউন্টারে ঘুরে ঘুরে সেই তার কাউন্সেলিং করতে পারবে। এবং সবার আগেই সমস্ত স্টুডেন্টদের জন্যই থাকছে রেজিস্ট্রেশন প্রসেস। ঢুকেই ওরা রেজিস্টার করবে এবং যাদের আমরা ফেলিসিটেট করব সেই স্কুলগুলোর নাম তো আমরা আগেই পেয়ে গেছি, স্কুল থেকেই তো নামগুলো পাঠিয়ে দিয়েছি। সুতরাং তাদের নামের লিস্ট আমাদের কাছে রেডি, তারা এসে গেছে, তাদেরকে আমরা ঠিক করে দিলাম যে এসে গেছে এবং স্কুল ওয়াইজ টাইম স্লট দেওয়া আছে। ধরুন সাপোজ XYZ স্কুলের টাইম হচ্ছে 10টা থেকে, সাপোজ 20টা বা 10টা স্কুলকে আমরা 1 ঘন্টা স্লটে রাখলাম, পরের আবার 10টা স্কুলকে পরের ঘন্টা স্লটে রাখলাম। এবং এই যে ফেলিসিটেশন প্রোগ্রামটা, এটা একটা অডিটোরিয়ামের মধ্যে হবে যেখানে 500-এরও বেশি বসার ক্যাপাসিটি রয়েছে। তো ওই প্রথম লটের স্টুডেন্টদেরকে আমরা ওখানে বসিয়ে দেবো, তো তাদের ওখানে সংবর্ধনা হবে এবং যে স্কুলের যে স্টুডেন্টদের সংবর্ধনা হয়ে যাবে তারা অডিটোরিয়াম থেকে মেডেল এবং সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাবে এবং সেখানে আমরা ওই রিফিলিং টাইপের পরের লট আবার ঢুকতে থাকবে। তো পুরোপুরি একটা সিস্টেমেটিক ওয়েতে হবে, যে কারণেই আমরা ম্যানেজ করতে পারবো। আদারওয়াইজ তো এটা পসিবল হবে না যে একসঙ্গে একই টাইমে যদি আমার 300টা স্কুলের স্টুডেন্ট চলে আসে তো মারপিট হবে, সেটা আমরা কখনোই সেরকম করছি না। একদম স্কুলের থেকে নির্দিষ্ট লিস্ট নিয়ে তাদেরকেই ফেলিসিটেশন হচ্ছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের জন্য নির্দিষ্ট সময় দিয়ে দিচ্ছি। 18 তারিখ 10টা, 18 তারিখ 10টা 15, মানে ফেলিসিটেশনের সময়টা ঠিক এইভাবে আমরা করছি। 18th 11, 11:30, 12, 12:30 এরকম ভাবে আমরা স্কুল ওয়াইজ স্লট দিচ্ছি। ধরুন যারা এমনি যাবেন, আজকে যেরকম একজন দর্শক ফোন করেছিলেন যে তারা আরো অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করার জন্য যেতে চাইছেন, তারা তো বেশ খানিকটা চলে আসেন। এবং যারা 11-12 স্টুডেন্ট এবং তার পাশাপাশি আরো অনেকে আছে যে কিউরিওসিটি বশত যে 11-এ পড়ছে বা 12-এ পড়ছে, তারা গিয়ে জানতে চাইলো, তো তাদের জন্য তারা কিভাবে যাবে? মানে তারা ক্যারিয়ার কাউন্সেলিং সম্পর্কে এখন সবাই আবার যে আমার একটা কাউন্সেলিং করিয়ে নেওয়া বেটার, আমি কোন দিকে যেতে পারি, আমার ইন্টারেস্টটা যদি আমি আরেকজনের সঙ্গে কথা বলে কোনো একটা ওয়ে আউট বেরিয়ে আসে, তো এই সুযোগটা তো সবাই কাজে লাগানোর চেষ্টা করবেন। আমাদের যেটা করছি, তো আমাদের তো তাছাড়া তো কাউন্টারও থাকছে, কলেজ প্রত্যেকটা স্টলের আলাদা আলাদা, কলেজের আলাদা আলাদা স্টল থাকছে। যারা ফেলিসিটেশন পাচ্ছে না তারা তো ওই একটা ধনধান্যে যথেষ্ট বড় জায়গা, সেখানে আমাদের ওই 25 থেকে 30টা স্টল থাকছে, প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে তারা কাউন্সেলিং করতে পারবে। আর যেটা আমরা সংবর্ধনা দিচ্ছি সেটা সম্পূর্ণ আলাদা পার্ট, তার জায়গাটা আলাদা। না সেটা তো ঠিক আছে, সেইভাবে এই কাউন্সেলিং এর জন্য কি মানে
কোনো রকম আগে গিয়ে নাম লেখাতে হবে বা রেজিস্ট্রেশন তো করতেই হবে, সেটাই রেজিস্ট্রেশন কাউন্টার থাকবে, যেটা আমি প্রথমেই বলেছি। যে অডিটোরিয়ামটা আছে অনেক বড়, আর ধনধান জায়গাটাও খুবই বড় জায়গা, মানে ওর যে লবি এরিয়া যেখানে আমাদের কাউন্টার থাকবে খুবই বড় জায়গা। প্রথমে যখন স্টুডেন্ট গার্জিয়ান উঠছেন ওরা একটা রেজিস্ট্রেশন কাউন্টার বিশাল বড় থাকবে, আর আমাদের গ্রুপ তো বিশাল গ্রুপ অ্যান্ড অনেক ম্যান পাওয়ার, আমাদের ওখানে প্রচুর লোক থাকবে যে রেজিস্ট্রেশন করবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনের পরে ওনার রেসপেক্টিভ অনেকগুলো, ম্যাডাম বললেন 30টা কাউন্টার থাকবে, 30টা কাউন্টার হিউজ জায়গা, অনেক স্টুডেন্টকে আমরা একসাথে হ্যান্ডেল করতে পারবো, প্রচুর ম্যান পাওয়ার থাকবে। তো কোনো স্টুডেন্ট, এটা আমরা বলতে পারি কোনো স্টুডেন্ট বা গার্জিয়ানকে ওখানে টাইম লাগবে না বা কোনো কেওস সৃষ্টি হবে না। ঠিক ঠিক। আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি ম্যাম। এই এক্সপো কলকাতার তো আমরা শুনলাম 18-19, এছাড়া আর কোথায় কোথায় হচ্ছে যদি একটু বলে দেন। আমি কলকাতাতে হচ্ছে 18 এবং 19 জুন ধনধান্য অডিটোরিয়ামে, এরপরেই আমাদের হচ্ছে 25 জুন আমরা চলে যাচ্ছি দুর্গাপুরে, সেখানে হচ্ছে। তারপরে আমরা 9 জুলাই চলে যাচ্ছি শিলিগুড়িতে, 9 জুলাই শিলিগুড়িতে হচ্ছে। তারপরে হচ্ছে 11 জুলাই কালিম্পংয়ে, তারপর নেক্সট হচ্ছে 18 জুলাই রাঁচি এবং জামশেদপুর 25 জুলাই। এইভাবে এই সিরিজটা আমাদের হচ্ছে। এটা একটা টেন্টেটিভ ডেট, মোটামুটি 90% এই ডেটেই হচ্ছে। যদি কোনো পরিবর্তন হয় তাহলে আমরা অবশ্যই সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবো। ম্যাম শেষ মুহূর্তে একেবারে আপনার কিছু? আমি সমস্ত স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ানকে ওয়ান্স অগেন আমরা রিকোয়েস্ট করছি, আপিল করছি, আপনারা আসুন আমাদের জেএস এডুকেশন এক্সপোতে। স্টুডেন্টের মার্কস খারাপ আছে, স্টুডেন্টস মার্কস ভালো আছে, স্টুডেন্ট আপনি ভাবছেন স্টুডেন্ট মিডিওকার আছে বা খুব ভালো আছে, আসুন। প্রত্যেকটা স্টুডেন্ট একটা জুয়েল আছে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কিছু না কিছু ক্যালি আছে। আপনি আসুন, আমরা যদি আপনি আপনার চোখে না দেখতে পারেন, আমরা আপনার স্টুডেন্টের যে জুয়েল, যা ইন্টারনাল যা কোয়ালিটি আপনাকে দেখিয়ে দেবো। অ্যান্ড ডেফিনেটলি সমস্ত স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ানকে আমরা অলরেডি কংগ্রাচুলেশনস দিচ্ছি এত ভালো রেজাল্টস করার জন্য। স্টুডেন্টরা 10th and 12th পাস করেছে। এখন স্কাই ইজ দ্য লিমিট, আগে বলতাম এত স্কাই ইজ নট দ্য লিমিট, এখন তো পুরো ইউনিভার্স ইজ ইয়োর্স। তো আপনি স্টুডেন্টকে যেটা আছে করতে দিন, আসুন আমাদের কাছে, আমরা নিশ্চয়ই আপনাকে হেল্প করব। অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে। আর আজকে যারা শুনলেন তারা বুঝতেই পারলেন যে সামনে কেরিয়ার তৈরি করার জন্য কেরিয়ার ফেয়ার এবং নিজের সেই জায়গায় কাউন্সিলিংটা বিশেষ প্রয়োজন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।